গীতাকে বাঁচাতে ছুটে এলো স্বস্তিক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা দূর থেকে লুকিয়ে দূরবীন দিয়ে দেখতে থাকে কাভিয়াকে আর স্বস্তিককে। কাভিয়া ইচ্ছে করে স্বস্তিকের কাছাকাছি পৌঁছে যায় আর বলে, জানো তো স্বস্তিক, কেন জানি না আমার মনে হচ্ছে গীতাও আমাদের সাথে ফলো করতে করতে এখানে পৌঁছে গেছে। এটা কি ও ঠিক করেছে বলো? আমরা দুজনে একটু দুজনের মতো করে সময় কাটাতে চাই, সেখানে ওর আসার কি দরকার ছিল? তখনই স্বস্তিক বলে, এসব কথা ছাড়ো, এসব কথা ভেবে কোনো লাভ নেই। তখনই কাভিয়া বলে, তুমি যাই বলো না কেন, গীতা কিন্তু একেবারে চীনের জোকের মতন তোমার সাথে লেগে রয়েছে, যেটা আমার একদমই ভালো লাগছে না। তখনই স্বস্তিক একটা কথা বলে দেয়, সে পাহাড়ে এসেছে নিজের মতন করে সময় কাটাতে, তাই এসব কথা সে একেবারেই শুনতে প্রস্তুত নয়। কাভিয়া বলে, তুমি শুনতে চাইছো না আমি বুঝতে পারছি, কিন্তু তোমাকে একটা কথা বলবো, আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। গীতা যখন তোমায় বিয়ে করে নিয়েছিল তখন থেকে আমি আলাদা হয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আমি তোমার কাছাকাছি আর যাব না, এবারে তোমার আর আমার মধ্যে একটা ডিস্টেন্স আনবো, আর সেটাই এনেছিলাম। কিন্তু যখন দেখলাম গীতা তোমাকে ভুল বুঝলো, তোমাকে ছেড়ে চলে গেল, তখন আর আমি দূরে থাকতে পারলাম না। এই সব কিছু দেখার পরে গীতা সেখান থেকে সরে যায়। গীতা সেখান থেকে ফোন করেছে বড়বাবুকে। বড়বাবু বলে, হ্যাঁ অগ্নিকন্যা বলুন। তখনই গীতা বলে, বড়বাবু এখানে লোকাল থানার সাথে একবার আমার কথা বলিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তখনই বড়বাবু বলে, স্বস্তিকবাবুর ব্যাপারটা নিয়ে তো? গীতা বলে, না না, এখানে টার্গেট হলাম আমি। প্রথমে আমি টার্গেটটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি খুব ভালোভাবে টার্গেট হয়ে গেছি। বড়বাবু বলে, কি বলছেন কি অগ্নিকন্যা? না না, আমি আপনাকে কোনোভাবেই টার্গেট হতে দেব না, আমি আপনার জীবন সংশয়ে পড়তে দেব না। এর মধ্যেই পদ্ম মনে মনে ভাবে, উকিল দিদি তো আমাকে সাহায্যই করেছিল, কিন্তু পরিস্থিতির চাপে আজকে উকিল দিদির সাথে আমার সম্পর্কটা এমন জায়গায় এসে থেমেছে সে আর বলার মতো না। আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি উকিল দিদি। এর মধ্যেই কৃপান পদ্মকে ডেকে নিয়ে ঘরে চলে যায়, আর অন্যদিকে গীতা চলে গেছে একটা থাকার জায়গার ব্যবস্থা করতে। তার মধ্যেই কাভিয়া গুন্ডাগুলোকে ফোন করে বলে দেয় কিভাবে অ্যাকশনটা নিতে হবে। গুন্ডাগুলো বলে, ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলবেন তখনই কাজটা হয়ে যাবে, আপনি একদম চিন্তা করবেন না। এর মধ্যেই গীতা বসে বসে ভাবে পুরনো দিনের কিছু কাটানো মুহূর্তের কথা। তখনই চলে এসেছে মেহেক আর বলে, গীতা বৌদি, কেন জানি না আমার এই জায়গাটা একদমই ভালো লাগছে না, কাভিয়াদির ওপরে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে, তুমি কিন্তু সাবধানে থেকো। মেহেকের কথা শুনে গীতা বলে, তোমার দাদাও আজকাল কম কিছু যায় না মেহেক, সেও আমাকে কেমন যেন ভুল বুঝছে, বদলে গেছে সে এখন অনেক। মেহেক বলে, তুমি এখন এসব নিয়ে ভেবো না, নিজের শরীরের যত্ন নাও আর হুটপাট করে বাইরে বেরিও না। একটা কথা মাথায় রেখো, পাহাড়ে কিন্তু বিপদ অনিবার্য। এর মধ্যেই মেহেক ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, পাপা যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না, আমার দাদার সাথে একমাত্র গীতা বৌদিকেই মানায়, তুমি কিন্তু এটা ঠিক করছো না। অগ্নিজিৎ মুখার্জি বলে, এসব কথা আমাকে বলে কোনো লাভ হবে না, কপালে স্বস্তিকের যা ছিল তাই হয়েছে। স্বস্তিকের যদি এখন লেখা থাকে যে ওর জীবনে দুটো বিয়ে রয়েছে তো হবে, কি আর করা যাবে, কিন্তু আমি কোনোভাবেই আর ওই মেয়েটাকে এই বাড়ির বউ বলে মানছি না আর মানবও না। তার মধ্যেই মেহেক বুঝতে পেরে গেছে অগ্নিজিৎ মুখার্জিকে বলে আর কোনো লাভ নেই। এর মধ্যেই গীতা তো কোনোভাবেই কিছু করতে পারছে না। গিনি এসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে, বাবা বলছিলাম কে ফোন করেছিল? অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই একটা বিজনেস মিটিংয়ের ফোন ছিল, কিছু হয়েছে? গিনি বলে, আচ্ছা সাত্বিক কোথায় গেছে বলতে পারবেন? তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, না আমি বলতে পারবো না ও কোথায় বেরিয়েছে, তুমি একবার ফোন করে নাও না। এরপর সাত্বিককে অনেকবার ফোন করে, কিন্তু সাত্বিক কোনোভাবেই ফোন ধরে না। 3-4 বার ফোন বেজে গেছে, তারপরে ফোন ধরেছে। গিনি তখন বলে, তোমাকে এতবার ফোন করছি তুমি ফোনটা ধরো না কেন? সাত্বিক বলে, ধরার প্রয়োজন মনে করিনি, আর তুমি বা এতবার ফোন করছো কেন? গিনি তখন বলে, বেশ করেছি, করব, আমি তোমার স্ত্রী,
তাই তোমার ফোনে ফোন করার অধিকার আমার আছে, এই কথাটা ভুলে যেও না। এর মধ্যেই গীতা তো বেরিয়েছিল, আর যখনই গীতা বেরিয়েছে তখনই কাভিয়া গুন্ডাগুলোকে ফোন করে আর বলে সবটা। আর তখনই কাভিয়া গুন্ডাগুলোকে যেভাবে বলে দেয়, গুন্ডাগুলো ঠিক সেভাবেই কাজ করতে থাকে। মাঝখান থেকে পদ্মকে বলে দেয় যে কৃপানকে কিছু লোকজন ঘিরে ধরেছে, বিশেষ করে গীতা। কৃপানকে বাঁচাতে পদ্ম এসেছিল, কিন্তু এসে দেখে গীতা রয়েছে। এরপর গীতাকে ধাক্কা মারা হয় পেছন থেকে, আর গীতা পাহাড় থেকে একেবারে নিচে পড়ে যায়। আর এই সব কিছু ফোনে ভিডিও করে নিয়েছে সাত্বিক। ঠিক সেই মুহূর্তেই পদ্ম উকিল দিদি বলে চিৎকার করে উঠলে তখন কাভিয়া ঘটনাটা স্বস্তিককে বলে যে দেখো না স্বস্তিক, পদ্ম গীতাকে ধাক্কা মেরে ফেলে দিল। আর এটা শোনার পর তো পদ্ম অবাক হয়ে যায়, কারণ পদ্ম তো এসেছিল কৃপানকে বাঁচাতে। এরপর পদ্ম বুঝতে পারে পুরো গেমটা ঠিক কিভাবে সাজানো গোছানো হয়েছে। তারপরেই স্বস্তিক গীতার জন্য কান্নাকাটি শুরু করে দেয়।